হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা অনেক দিন পরে আবার আমাদের পড়াতে ফিরে আসছি। তো এই সময় বর্ষাকালে বিভিন্ন জায়গায় তোমার চাষবাসের কাজ শুরু হয়ে গেছে, নিশ্চয়ই তোমরাও ব্যস্ত রয়েছো। তো সময় করে তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে এবং পড়াটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের আমরা যেটা আলোচনা করব বেসিক্যালি, যে দশম শ্রেণীতে যে চ্যাপ্টারটা আমরা শুরু করে দিয়েছিলাম যে চলতড়িতে, তো সেই চ্যাপ্টারে আমরা অনেকটাই এগিয়েছি। আমরা তড়িৎ প্রবাহের ফলাফলগুলো নিয়ে আমরা আলোচনাটা করছিলাম, তাই তো। তড়িৎ প্রবাহের ফলাফলে আমরা বলেছিলাম কি তড়িৎ প্রবাহিত হলে কি কি ফলগুলো ঘটায়, এবং সেইগুলোর ফলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো সম্পর্কেও আমরা জেনেছিলাম। তো তড়িৎ প্রবাহের তিন প্রকার ফল, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে একদিকে যেমন তাপীয় ফল, অর্থাৎ তাপ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আলোকীয় ফল, এইটা নিয়ে কিন্তু আমরা একটা আলোচনাটা করেছি। অর্থাৎ দুটো ফলকে আমরা একটা ক্লাসে আলোচনাটা করেছি। আর একটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এইটাও যখন ঘটবে এটার উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা সূত্র এগুলো আমরা জানব, এবং এইগুলোকে ব্যবহার করে যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলো তৈরি হয়েছে সেটাও আমরা জানব। তো তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা নিয়ে যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনাটা করেছিলাম, সেখানে আমরা জুলের সূত্র জেনেছিলাম। অর্থাৎ বিজ্ঞানী জুল এই যে তড়িৎ প্রবাহিত হলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপের পরিমাণটা কিভাবে তড়িৎ প্রবাহের সঙ্গে সম্পর্কযুক্ত, কিভাবে ওই পরিবাহীর যে রোধ বা পরিবাহী বা বর্তনীতে ব্যবহৃত রোধের উপর নির্ভর করে সেটাও সঙ্গে সঙ্গে কতক্ষণ যে তড়িৎ প্রবাহটা চলাচল করছে তার উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি যে সূত্রগুলো দিয়েছিলেন সেইগুলোর কম্বিনেশন থেকে, অর্থাৎ সেইগুলোকে মিলিয়ে আমরা জুলের সূত্র পেয়েছি। এবং সেই জুলের সূত্রর প্রয়োগ ঘটিয়ে আমরা যেই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ইউজ করে থাকি, বিশেষ করে যেমন আমরা বৈদ্যুতিক বাল্বের কথা জেনেছি। বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয় টাংস্টেন ধাতুর প্রধানত থাকে সেখানে, তবু কিন্তু উলফ্রেমাইট নামক যে ধাতব পদার্থটাকে একটা সংকর ধাতু কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং এই উলফ্রেমাইট যে সংকর ধাতুটা, তো আমরা জানি যে আয়রন কিংবা টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ এই তিন প্রকার ধাতু দিয়ে তৈরি, এবং এর গলনাঙ্কটা কিন্তু অনেকটাই উচ্চ হয়, প্রায় যে 3300 বা 3380 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে ওই যে উলফ্রেমেটের যে ফিলামেন্টটা তৈরি করা হচ্ছে ওটা গলে। কিন্তু আর এদিকে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে 2500 থেকে 2800 ডিগ্রি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটা গ্লো করতে থাকে, জ্বলতে থাকে। তো অর্থাৎ গলনাঙ্কটাকে আমরা বাড়িয়েছি এবং তার কারণগুলো বলেছি আমরা। রোধ বাড়ানোর জন্য তার পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ তাপটা যাতে করে বেশি করে উৎপন্ন হয়। অর্থাৎ আমরা ফিলামেন্টের ব্যবহৃত তারের যে গলনাঙ্কটা আমরা বলেছি যে 3380 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ফিলামেন্টটা গলে। অপরপক্ষে আমরা নাইক্রোম তার, লোহা নিকেল ক্রোমিয়াম দিয়ে তৈরি যে ধাতু তৈরি করে তারও রোধ বেশি, অর্থাৎ রোধাঙ্ক বেশি, এবং তার গলনাঙ্ক আবার 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেটাকেও কাজে লাগিয়ে তার করসপন্ডিং যন্ত্রপাতিগুলো আমরা তৈরি করেছি। তো আজকে আমরা ওই যে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যন্ত্র যেগুলো সম্পর্কে আমরা পড়বো বা পড়েছি বা পড়তে যাচ্ছি, সেইগুলোর যে ক্ষমতা কত, সেখানে কত পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করছে, সেইটার আমরা হিসাব নিকাশ নিয়ে একটা কিন্তু আমরা ক্লাসটা আগে করে নিতে চাইছি। এবং এর পরের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলে আমরা আসব। অর্থাৎ তড়িৎ ক্ষমতা অধ্যায়ে আমরা কি জানবো, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কি পরিমাণ তড়িৎকে ব্যয় করছে, অর্থাৎ তড়িৎ শক্তি নষ্ট করছে, এবং তড়িৎ শক্তি খরচ করে সে অন্যান্য কি কাজগুলো করছে, সেই খরচের বিষয়টা আমরা আজকে কিন্তু আলোচনা করব। তো এখন আমরা তড়িৎ যে শক্তি আর ক্ষমতা, তো আমরা যখন মেকানিক্স অর্থাৎ যখন আমরা নিউটনের গতিসূত্র অধ্যায় পড়ার পরে যে বল কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখান থেকে আমরা যদি ধরি যে কার্য কাকে বলে, না কার্য হচ্ছে, কার্য মানে কি না বল গুণিতক সরণ। আর ক্ষমতা কাকে বলে, ক্ষমতা সমান হচ্ছে কি কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ কার্য ভাজিতক সময়। এটা হচ্ছে, এইগুলো হচ্ছে তার সংজ্ঞা এবং সম্পর্কগুলো আমরা জেনেছি। তো তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে তড়িৎ শক্তি যেটা আমরা জেনেছি যে কোনো একটা ব্যাটারি দিয়ে যখন কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হয়,
তো ওই ব্যাটারির যে তড়িৎচালক বল মানে ওখানে একটা তড়িৎ শক্তি যেখানে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই তড়িৎচালক বল যদি ই হয়ে থাকে, তাহলে ওই তড়িৎচালক বল ই কথাটার অর্থ কি না ওই ব্যাটারির যে কোনো একটা তড়িৎদ্বার শূন্য নেগেটিভ তড়িৎদ্বার থেকে যদি একক ধনাত্মক আধানকে পজিটিভ তড়িৎদ্বারে নিয়ে যেতে আমাকে ই জুল কার্য করতে হয়। তাহলে কোনো তড়িৎ বর্তনী যখন তড়িৎ শক্তি পাঠায়, কোনো ব্যাটারি যখন তড়িৎ শক্তি পাঠায় কোনো বর্তনীতে, তখন কিন্তু ব্যাটারি কার্যটা করছে এবং ব্যাটারির কার্যের দরুন কিন্তু ওই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য ওই বর্তনীতেও বিভিন্ন জায়গায় তড়িৎ শক্তিটার ব্যয় হচ্ছে। তো যখন কোনো একটা বর্তনীর মধ্যে কোনো একটা জায়গার বিন্দুর বিভব আমরা ভি বলে থাকি, ভি এ, এবং আর একটা জায়গার বিন্দুর যদি আমি বিভব ভি বি বলে থাকি, তাহলে এই দুই জায়গা থেকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে যে বিভবের পার্থক্য, অর্থাৎ সেই যে কার্যটা করতে হবে একক আধানকে এক বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যে কার্যটা করতে হবে, তাহলে এই দুই জায়গার বিভব প্রভেদ গুণিতক আধান। আমরা বিভবের সংজ্ঞাতে কি বলেছি তড়িৎ শক্তির ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কোনো একটা জায়গায় তার যে তড়িৎ যে আধানকে অসীম দূরত্ব, অর্থাৎ অসীম কেন ধরা হয়েছে, একটা শূন্য, অর্থাৎ তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে যে আধান অর্থাৎ বিভব, ব্যাপারটা কিন্তু বিভবের পার্থক্যকে বোঝানো হচ্ছে এবং বিভবের একটা কোনো একটা জায়গার বিন্দুর বিভবটা প্রকৃত বিভব নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে এই বিভবের যে পার্থক্য সেটাই ইম্পর্টেন্ট। তো কোনো একটা তড়িৎ বর্তনীতে যখন যে তড়িৎ পাঠাচ্ছে, তড়িৎ শক্তি পাঠাচ্ছে ব্যাটারি, তো সেই জায়গায় কোনো একটা বিন্দুর বিভব যদি বলি ভি এ, আর একটা জায়গার যদি বিভব বলি ভি বি, তাহলে এই দুই যে বিভবের পার্থক্য ভি এ মাইনাস ভি বি, এটাকে আমি যদি সংক্ষেপে ভি বলি, কথাটার অর্থ কি ওই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে, একক আধানকে নিয়ে যেতে আমাকে ভি জুল কার্য করতে হবে। আমরা বিভবের সংজ্ঞাতে কি জেনেছি যে ওয়াট পার আধান, কত পরিমাণ কার্য করতে হবে, কার্যভাজিতক আধান। তাহলে কোনো একটা বর্তনীতে ব্যাটারি যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, সেই দুটো বিন্দুর মধ্যে দেখো বিভিন্ন জায়গায় বিভবগুলো আলাদা আলাদা, সেই বিভবের মধ্যে এই পার্থক্যের জন্য সেই বিভব পার্থক্যে একক আধান পাঠাতে গেলে যে কার্য করতে হচ্ছে সেটাকেই বলছে তার বিভব। তাহলে কার্য সমান আমরা এখানে পেতে পাচ্ছি যে তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে কার্যটা, তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে যখন আধান প্রবাহ ঘটে তখন কার্যটার মান কি, যে বিভব গুণিতক আধান, অর্থাৎ ভি গুণিতক কিউ, অর্থাৎ এইটাই হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে তড়িৎ যখন প্রবাহিত হয় কোনো জায়গায় বিভব থেকে অন্য জায়গায় বিভবের পার্থক্য থাকলে সেই জায়গা থেকে একটা আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয়। এখন এই কার্য করার হারকে আমি যদি বলি এই ব্যাটারিটা বর্তনীতে আই প্রবাহ পাঠাচ্ছিল, অর্থাৎ আই তড়িৎ প্রবাহ কথাটার অর্থ কি, যে কিউ পরিমাণ আধান যদি টি সময় ধরে প্রবাহিত হয়েছে, তাহলে সেই সংজ্ঞাটাকে যে তড়িৎ প্রবাহ, তড়িৎ আধান প্রবাহের হারকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। তো এখন এই সূত্রে আমরা যদি কিউ সমান আই ইন্টু টি বসাই, তাহলে ভি সমান আই ডব্লিউ সমান ভি ইন্টু আই ইন্টু টি, অর্থাৎ কোনো একটা বর্তনীতে ব্যাটারি লাগিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, ওই ব্যাটারির দ্বারা কত পরিমাণ কার্য হচ্ছে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ভি এর জন্য, ভি ইন্টু কিউ ইন্টু আই। এখন ব্যাটারির যদি বিভব, যদি এই যে ব্যাটারির আভ্যন্তরীণ রোধ যদি 0 হয়, তখন আমরা জানি আর সমান যদি 0 হয় তখন ই হয়ে যায় ভি, বিভব প্রভেদ ভি আর ই একই হয়ে যায়। তো এই রোধটাকে আমরা ধরো 0 ধরে নিচ্ছি, তাহলে ওই ব্যাটারিটা যে কাজ করছে একক আধানকে বর্তনীতে ঘুরিয়ে আনার জন্য, সেই কার্যের মান কত, ভি গুণিতক আইটি। এখন কার্য করার হারকে একক, তাহলে যে ক্ষমতা যাকে আমরা ইংরেজিতে পি দিয়ে পাওয়ার দিয়ে প্রকাশ করব, ক্ষমতা সমান কত, এই কার্য ভাজিতক সময়, অর্থাৎ আমি যদি ভি গুণিতক আই গুণিতক টি ভাজিতক টি করি তাহলে পেয়ে যাচ্ছি ভি ইন্টু আই। অর্থাৎ কোনো বর্তনীতে বৈদ্যুতিক বর্তনীতে যে কোনো বৈদ্যুতিক যে যন্ত্র যে পরিমাণ শক্তি নষ্ট করছে, ক্ষমতা প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ শক্তি নষ্ট করছে যাকে ক্ষমতা বলা হচ্ছে, সেটা কিনা ওই দুই বিন্দুর মাঝে বিভব প্রভেদ এবং ওর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তাদের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা
বৈদ্যুতিক যন্ত্রের যে প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তার মান, ওর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতে। তো এখন এই সূত্রটাকে আমরা কিন্তু দুটো ভিন্ন ভিন্ন রূপে আমরা প্রকাশ করতে পারি। ভি সমান আই, যদি আমরা ওহমের সূত্রটাকে কাজে লাগিয়ে ভি সমান আই আর লিখি, তাহলে আই আর ইন্টু আই, তাহলে এইটা হয়ে যাবে আই স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ পি সমান আই স্কোয়ার ইন্টু আর। তাহলে কোনো বর্তনীতে যখন আমরা শ্রেণী সমবায়ে একটা রোধের মধ্য দিয়ে যখন, অর্থাৎ শ্রেণী সমবায়ে যখন থাকবে বিভিন্ন রোধগুলো, তখন তাদের মধ্য দিয়ে জানি আমরা সবার মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যায় বা তড়িৎ প্রবাহ হয়। তো সেই সময় আমরা যে বর্তনীতে বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রগুলোর মধ্যে যে কত শক্তি ব্যয় হচ্ছে, আমরা তখন এই সূত্রটাকে আমরা ইউজ করি। অর্থাৎ যখন কোনো বর্তনীতে বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে, যখন সবার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন ওই বৈদ্যুতিক বর্তনীতে যে শক্তিগুলো ব্যয় হচ্ছে সবগুলো একক সেকেন্ডে যে পরিমাণ শক্তিগুলো ব্যয় হচ্ছে, অর্থাৎ যে ক্ষমতাগুলো, আমরা এইভাবে নির্ণয় করব এই সূত্রটার সাহায্যে। আবার যদি এই সূত্রটাকে, অর্থাৎ এইটাকে আমরা 1 নম্বর সূত্রটা থেকে আমি 2 নম্বর সূত্র পেলাম, আবার এই সূত্রটাকে যদি ওহমের সূত্র কাজে লাগিয়ে আইটাকে আমি পরিবর্তন করি, ভি বাই আর বলি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে ওহমের অর্থাৎ তড়িৎ ক্ষমতার আর একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি, বিভবের স্কোয়ার ভাজিত রোধ। অর্থাৎ এই সূত্রটা কখন আমরা ইউজ করব কোনো বর্তনীতে যে কত ক্ষমতা প্রত্যেক যে সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে কত পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে, সেটা কখন এই সূত্রটা ইউজ করব না, যখন আমরা দেখব যে সমান্তরাল সমবায়ে রয়েছে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যন্ত্রগুলো। অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্র মানেই হচ্ছে কিন্তু তাদের মধ্যে রোধ রয়েছে। বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যন্ত্রগুলো যখন সমান্তরাল সমবায়ে থাকবে, অর্থাৎ যে ক্ষেত্রে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের একরশি কিন্তু বিভব প্রভেদ একই প্রযুক্ত হচ্ছে, তখন আমরা ওই বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলো যে শক্তি ব্যয় করছে সেটা বের করার জন্য আমরা ভি স্কোয়ার বাই আর সূত্রটাকে ইউজ করব। অর্থাৎ এইভাবে তড়িৎ শক্তিটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বের করব। তো এখন তড়িৎ ক্ষমতাগুলো নির্ণয় করব, প্রত্যেক সেকেন্ডে কত পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। তো এই তড়িৎ যে ক্ষমতার কতগুলো প্রচলিত একক এবং বৃহৎ এককও রয়েছে। তো কতগুলো একক, এই যে তড়িৎ ক্ষমতা যেটাকে আমরা পি সমান ভি ইন্টু আই বললাম, কিংবা পি সমান ভি স্কোয়ার বাই আর বললাম, কিংবা পি সমান আই স্কোয়ার আর বললাম। তো এই রকম বিভিন্ন সূত্রগুলোর মধ্যে এই সবগুলো বৈদ্যুতিক ক্ষমতার যে এককগুলো আমরা যে বলে থাকবো যে এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট কথাটার অর্থ কি, 1 জুল কার্য করতে যদি 1 সেকেন্ড সময় ব্যয় করে, অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্রে যদি 1 সেকেন্ডে 1 জুল শক্তি নষ্ট হচ্ছে, তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে, তাকে সেই বৈদ্যুতিক যন্ত্রের যে ক্ষমতাটাকে বলবো 1 ওয়াট। তো এইরকম ওয়াটটা এটা একটা প্রচলিত একক বৈদ্যুতিক, অর্থাৎ তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন বৈদ্যুতিক যে যন্ত্রগুলোর যে কত শক্তি প্রত্যেক সেকেন্ডে ব্যয় করছে আমরা ওয়াট হিসাবে বলি। এছাড়াও আমরা এই ওয়াটের বড় এককগুলো কিলোওয়াট, ওয়াটকে ডব্লিউ দিয়ে প্রকাশ করলে কিলোওয়াট বড় একক। 1 কিলোওয়াট সমান কত, 1000 ওয়াট। আবার 1 মেগাওয়াট, তোমরা মেগাওয়াট কথাটা শুনে থাকবে যে আমাদের একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা হচ্ছে এত মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে এক্ষেত্রে 1000, 1 মেগা কথার অর্থ 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 ওয়াট। 10 টু দি পাওয়ার 6 ওয়াট, 10 টু দি পাওয়ার 6 মিন্স 1 এর পিঠে 6টা শূন্য। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যে স্টেশন থেকে আমরা যে বলি না এত মেগাওয়াট তড়িৎ যে উৎপাদন করছে, অর্থাৎ 1 সেকেন্ডে সেখানে এত বৈদ্যুতিক শক্তি পাঠাচ্ছে। অর্থাৎ কি, এত ওয়াট কথাটার অর্থ কি, 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 6 জুল যে শক্তি সরবরাহ করতে সক্ষম হচ্ছে ওই বৈদ্যুতিক সেন্টারটা। তো এইভাবে ওয়াটে হচ্ছে কতগুলো যে তড়িৎ ক্ষমতার এককগুলো আমরা জানলাম, কতগুলো ক্ষুদ্র ছোট এককের সঙ্গে সঙ্গে বৃহৎ এককগুলো আমরা জানলাম। তো এক্ষেত্রে ওয়াট আমরা যখন কোনো বৈদ্যুতিক যন্ত্র আমরা বাড়িতে ব্যবহার করে থাকি বিভিন্নগুলো,
এবং সেই যে যন্ত্রগুলো যে যে তড়িৎ শক্তি খরচ করছে তার একটা হিসেব আমাদের করতে হয়, এবং হিসাব করে কত খরচ হচ্ছে আমাদের কারেন্টের যে মিটার রয়েছে সেখানে একটা বিল আসে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের তড়িৎ কত শক্তি ব্যয় হচ্ছে, তড়িৎ শক্তি। তাহলে আমরা জানলাম তড়িৎ ক্ষমতাটা প্রথমে জানলাম, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে। তো এরপরে আমরা জানবো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি অর্থাৎ কি, মোট কি পরিমাণ যে কার্য হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটির দ্বারা। তাহলে শক্তি যখনই আমরা বের করব, তাহলে ক্ষমতার সঙ্গে আমরা ক্ষমতা যেটা জানি কার্যবাহী যে সময়, কার্যের একক যে আমরা জানি শক্তির এককটা শক্তি বাই সময়। অর্থাৎ তাহলে তড়িৎ শক্তি বের করতে গেলে ক্ষমতার সঙ্গে সময় গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি বৈদ্যুতিক ক্ষমতা বলে বলে থাকি, বৈদ্যুতিক ক্ষমতা সমান কি বৈদ্যুতিক শক্তি ব্যয়, বৈদ্যুতিক শক্তি যে ব্যয় হচ্ছে ভাজিতক সময়, এইটাকে আমরা বলবো। তাহলে এইখান থেকে বৈদ্যুতিক কত শক্তি ব্যয় হচ্ছে সেটাকে আমরা কি বলবো না, বৈদ্যুতিক ক্ষমতা গুণিতক সময়। তাহলে বৈদ্যুতিক শক্তি সমান আমরা কি পাবো, যে বৈদ্যুতিক ক্ষমতা গুণিতক সময়। বৈদ্যুতিক ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে গুণ করি, অর্থাৎ পাওয়ার গুণিতক টাইম। তাহলে বৈদ্যুতিক শক্তি পেতে গেলে আমাকে ক্ষমতার সঙ্গে সময়কে গুণ করতে হবে। তো এখন বৈদ্যুতিক শক্তির যে এককগুলো কি হয়ে যাবে, তো যেমন ভাবে আমরা ক্ষমতার বিভিন্ন এককগুলো ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট এইগুলো বলেছিলাম। তাহলে বৈদ্যুতিক শক্তি যখন খরচ হচ্ছে, মোট কি পরিমাণ শক্তি খরচ হচ্ছে, যখন আমরা সময়টাকে গুণ করব, তাহলে আমরা যদি এসআই পদ্ধতিতে বলি, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি হবে, ওয়াট গুণিতক 1 সেকেন্ড। এসআই পদ্ধতিতে এই ওয়াট গুণিতক সেকেন্ড, ওয়াট মানে কি আমরা জানি জুল পার সেকেন্ড গুণিতক সেকেন্ড, অর্থাৎ জুল। তাহলে বৈদ্যুতিক শক্তির যে একক এসআই পদ্ধতিতে জুল। আবার বড় এককগুলো কিলোওয়াট। এখন এটা আবার কি, এটা হচ্ছে ওয়াট সেকেন্ড। আবার কতগুলো একক যেগুলো প্রচলিত একক হয়ে থাকে, ওয়াট আওয়ার। অর্থাৎ এটা একটা খুব ক্ষুদ্র মান, যে কত বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে 1 জুল, এটা একটা খুব ক্ষুদ্র মান। তো যদি আমরা কোনো একটা বৃহৎ সময় ধরে, বৈদ্যুতিক যন্ত্রগুলো তো আর ক্ষুদ্র ক্ষুদ্র সময় ধরে চালানো হচ্ছে না, অনেক দীর্ঘক্ষণ ধরে চালানো হয়, ধরো 6 ঘন্টা, দিনে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। তো তাই এখানে ঘন্টাটাকে গুণ করে একটা প্রচলিত এককগুলো কিন্তু তৈরি করা হয়েছে, ওয়াট ঘন্টা। অর্থাৎ 1 ওয়াট মানে আমরা জানি 1 জুল পার সেকেন্ড, আর যদি 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি 1 ওয়াট আওয়ার সমান কিন্তু 3600 জুল। তাহলে তড়িৎ শক্তির যে এককগুলো একটা হচ্ছে জুল, তাছাড়া বৃহৎ এককগুলো আমরা যদি বলি ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার সমান কত জুল, এটা আমরা জানলাম। এছাড়া আমরা যদি বলি যে কিলোওয়াট আওয়ার, এটাও একটা প্রচলিত একক, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আমরা জানি যে 1000 ওয়াট, সেটাকে 1 কিলোওয়াট বলছে। তাহলে 1000 ওয়াট গুণিতক 1 ঘন্টা, এইটাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটাও একটা বড় এককে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা তড়িৎ শক্তির ক্ষুদ্র একক থেকে বড় বড় এককে আমরা যাচ্ছি। অর্থাৎ কি 3600 জুলকে একসঙ্গে বলছি 1 ওয়াট আওয়ার। আবার 1 কিলোওয়াট আওয়ারটাকে আমরা 1000 ওয়াট আওয়ার যদি করে দিই, তাহলে 1000 ইনটু, আমরা জানি যে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই সেকেন্ড কেটে গিয়ে হয়ে যাচ্ছে কত, 3600, অর্থাৎ 3.6 আমরা যদি বলি 1 2 3 4 5 6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে এটা আরো একটা বড় একক হচ্ছে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ এত পরিমাণ বৈদ্যুতিক শক্তি যেখানে খরচ হচ্ছে সেটাকে বলা হবে 1 কিলোওয়াট আওয়ার। তো আমাদের বাড়িতে যে বিভিন্ন কারেন্টের মিটারগুলো থেকে থাকছে, সেখানে এই এককে কিন্তু আমাদের ইউনিট বলা হয়ে থাকে। অর্থাৎ এই 1 কিলোওয়াট আওয়ার শক্তি ব্যয় হলে 1 ইউনিট আমাদের কারেন্ট পোড়া হয়েছে, ওটা উঠে যাবে মিটারে। অর্থাৎ এই যে এককটাকে, এই পরিমাণ যে তড়িৎ শক্তিটাকে একক ধরা হয়েছে আমাদের তড়িৎ শক্তি মিটারের ক্ষেত্রে, একে আমরা 1 বিওটি ইউনিট বলেও বলে থাকি। 1 বিওটি ইউনিট মানেই কত না 3.6 × 10⁶ জুল।
এক বিওটি ইউনিট এটা হচ্ছে কত পরিমাণ তড়িৎ শক্তিকে বোঝাচ্ছে না 3.6 × 10⁶ জুল তড়িৎ শক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ এই পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলে 1 ইউনিট কারেন্ট আমাদের উঠে যাবে। তো যদি বলা হয় প্রশ্নটা সাধারণত বিওটি কিসের একক না বিওটি হচ্ছে জুল, যেহেতু এককটা এটা হচ্ছে তড়িৎ শক্তির একক, ওটা কিন্তু ক্ষমতার একক নয়। কিংবা 1 কিলোওয়াট আওয়ার এটা কিসের একক না ওটাও কিন্তু তড়িৎ শক্তির একক, তড়িৎ ক্ষমতার একক নয়। যখন সময়টা গুণ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে তড়িৎ শক্তির একক। তো এই যে বিওটি ইউনিট সম্পর্কে আমরা জানলাম, এইগুলো দিয়ে কিংবা বিভিন্ন বৈদ্যুতিক যে যন্ত্রপাতির আমরা রেটিং এইটা নিয়ে কিন্তু একটু আলোচনাটা আমরা করব। তো বিভিন্ন শক্তি কত ব্যয় হচ্ছে, কত ক্ষমতা ব্যয় হচ্ছে, এর কিছু রেটিং আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে কিন্তু থাকে, সেটার আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা 1 বিওটি ইউনিট এটাকে 1 কিলোওয়াট আওয়ার বলেও বলতে পারি। 1 কিলোওয়াট আওয়ার অর্থাৎ 1 ওয়াট আওয়ার গুণিতক 1000 বলতে পারি। 1 ওয়াট আওয়ারকে 1000 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1000 ওয়াট আওয়ার, অর্থাৎ 1 বিওটি ইউনিট সমান 1000 ওয়াট আওয়ার। তাহলে আমরা ওয়াট আওয়ার এককে কোনো জায়গায় বিভিন্ন তড়িৎ শক্তিগুলোকে বের করে তাকে 1000 দিয়ে ভাগ করে দিলে কত ইউনিট আমাদের শক্তি নষ্ট হয়েছে বা হয়েছে আমাদের কারেন্টের দিলে সেটা আমরা কিন্তু জানতে পারবো। তো এই যে কতগুলো বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে বা বিভিন্ন প্রকার রেটিংগুলো নিয়ে কিন্তু এবারে আমরা আলোচনাতে আসছি। বৈদ্যুতিক বিভিন্ন যে যন্ত্রপাতি তাদের যে শক্তিগুলো খরচ করে কি রকমের তার একটা রেটিং কিন্তু সেই যন্ত্রের গায়ে কিন্তু লেখা থাকে। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যন্ত্র, যেমন কি তোমরা জেনে থাকবো যে সহজ কথায় বাল্ব, বৈদ্যুতিক বাল্ব সম্পর্কে তোমরা জানো। এবং বাজারে গিয়ে তোমরা যখন বাল্ব কিনো কি বলবে যে আমাকে 60 ওয়াটের একটা বাল্ব দিন তো, কিংবা একটা 100 ওয়াটের বাল্ব দিন তো। এবং ওই বাল্বটা তোমরা যদি কিনে নিয়ে আসো দেখবে ওই বাল্বের ওপরে ধরো লেখা আছে 100 ওয়াট, তার সঙ্গে 220 ভোল্ট। তো এইটাকে বলা হচ্ছে রেটিং। বিভিন্ন রেটিং নিয়ে আমরা আলোচনাটা করছি বৈদ্যুতিক যন্ত্রের, যে বৈদ্যুতিক যন্ত্রের বিভিন্ন প্রকার রেটিং। অর্থাৎ যার দ্বারা ওই বৈদ্যুতিক যন্ত্রটা কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় করে তার সম্পর্কে আমরা ধারণা পাবো, কিংবা তার যে কার্যকারিতা সম্পর্কে আমরা জানবো। তো কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে 100 ওয়াট, ডব্লিউ মিন্স ওয়াট, এবং 220 ভোল্ট কথাটা লেখা আছে, এই কথাটার মানে কি? তো এক্ষেত্রে আমাদের যে বাড়িতে যে বৈদ্যুতিক তারের কানেকশন করা থাকে সেই তারের যেখানে প্লাগ পয়েন্ট আছে, যেখানটায় হচ্ছে দুটো কোনো প্লাগ ঢোকানো যায়, কানেকশন করা যায়, সেখানের ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। আমরা যেমন ব্যাটারি ব্যবহার করেছি সেই ব্যাটারির ভোল্টেজ অনেক কম, 1.5 ভোল্ট। আমরা দেখে থাকি বিভিন্ন পেন্সিল ব্যাটারির ভোল্টেজ 1.5 ভোল্ট, কিন্তু আমাদের বাড়িতে যে তারের কানেকশনে যে ভোল্টেজটা রয়েছে সেটা 220 ভোল্ট। এবং সেই 220 ভোল্ট যে কানেকশনের সঙ্গে অর্থাৎ বিভব প্রভেদের মধ্যে যদি আমরা কোনো ওই বাল্বটাকে লাগাই, তাহলে এইখানে ধরো আমি বলছি যে বিভবটা রয়েছে সেটা হচ্ছে 220 ভোল্ট। এই বিভবের মধ্যে যদি ওই বাল্বটাকে লাগাই, ওই বাল্বটা কি হবে না প্রত্যেক সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। অর্থাৎ ওই বাল্বের ভিতরে যে রোধ আছে সেই রোধের দ্বারা যে তাপ উৎপন্ন হয়ে যে তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে তার মান কত না প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে যদি 220 ভোল্টের মধ্যে লাগাই। এবং বাল্বটা কিন্তু উজ্জ্বল হয়ে জ্বলবে, সবচেয়ে যতটা তার ক্ষমতা সে সমস্ত ক্ষমতাটা সেকে ব্যয় করবে এবং উজ্জ্বল হয়ে জ্বলবে। তাহলে বৈদ্যুতিক এই যে বাল্বের যে ক্ষমতাটা আমরা জানলাম। অর্থাৎ এই যে বৈদ্যুতিক বাল্বটাকে আমরা যদি যুক্ত করি, এই যে রেটিং থেকে আমাদের অনেক সময় যে ওই বৈদ্যুতিক বাল্বটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমাদের বের করতে বলা হয়, কিংবা ওই বৈদ্যুতিক বাল্বটার রোধ কত, ওই যে বাল্বের ফিলামেন্টের রোধ কত, এটা আমাদের নির্ণয় করতে দেওয়া থাকে এই বৈদ্যুতিক রেটিংটার মধ্য থেকে, প্রশ্ন থেকে। অর্থাৎ প্রথম এক ধরনের প্রশ্ন পড়ে কি এই রেটিংটার মিনিং কি, বুঝা গেছে? তাহলে এই যে 100 ওয়াট 220 ভোল্ট এই কথাটার অর্থ হচ্ছে যে ওই বৈদ্যুতিক বাল্বটিকে যদি আমরা 220 ভোল্ট
বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করি, তবে কি হবে, ওই বাল্বটি যে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি ব্যয় করবে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় ও জ্বলবে। তাহলে তার থেকে যদি কম ভোল্টেজ এটাকে যুক্ত করি, নিশ্চয়ই তত ভোল্ট যে শক্তি 100 জুল শক্তি সে খরচ করবে না এবং কম উজ্জ্বলতায় জ্বলবে। তো এখন ওই রেটিং থেকে আমাদের কতগুলো গাণিতিক প্রশ্ন আমাদের পড়ে, যেটা আমরা গাণিতিক প্রশ্ন বলেছিলাম এই ম্যাথমেটিক্সটা পড়ে, যেখানে আমাদেরকে আই বের করতে বলে, আর বের করতে বলা হয়। তো এই যে রেটিং এর তথ্য থেকে আমরা জানছি যে ক্ষমতা পি সমান কত, 100 ওয়াট, আর কি বিভব ভি সমান আমরা জানি হচ্ছে কি 220 ভোল্ট। তো এই যে সূত্রটা থেকে আমরা ওহমের সূত্র, অর্থাৎ যে কত বৈদ্যুতিক ক্ষমতা ব্যয় করছে সেই ক্ষমতার যে সূত্র সম্পর্কগুলো আমরা জানি, ভি ইন্টু আই, কিংবা পি সমান ভি স্কোয়ার বাই আর, কিংবা পি সমান হচ্ছে যে আই স্কোয়ার আর, এইরকম সূত্রগুলো থেকে আমি যদি প্রথমে কারেন্টটা বের করতে চাই, তাহলে আমরা জানি পি সমান ভি ইন্টু আই, এখান থেকে আমি সহজে আই সমান পেয়ে যাবো পি বাই ভি। অর্থাৎ পাওয়ারের জায়গায় 100 ওয়াট বসাবো, 100 ওয়াট, আর নিচে বসাবো হচ্ছে 220 ভোল্ট। তো এইটা করলে আমাদের কিন্তু যে মানটা বেরোবে সেটা অ্যাম্পিয়ারে বেরোবে। আমরা ক্যালকুলেশন করলে 2 5 10, 2 11 তে 22, অর্থাৎ 5 এর 11 অ্যাম্পিয়ার এখানে ওই বাল্বের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। আবার যদি ওই বাল্বটার রোধ বের করতে বলা হয়, তখন আমরা রোধ বের করার যে সূত্রটা হয়, আই বের করে নেওয়ার পরে যদি করি তাহলে এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে আবার যেহেতু আমরা জানি পি সমান আই স্কোয়ার আর, বা এখান থেকে আর যদি বলি আর সমান পি বাই আই স্কোয়ার, তো এখান থেকে আমরা সহজে পি এর জায়গায় 100 ওয়াট আর আই এর জায়গায় এই 5 এর যে 11 পেয়েছিলাম তার হোল স্কয়ার করে এখান থেকে আমরা ওহম এককে কিন্তু রোধটার মান পেয়ে যাব। তো 11 স্কয়ার কে উঠলে কি 11 121, 121টা উপরে উঠে যাচ্ছে বাই 100 বাই 25, 25 4 এ 100 ওহম। তাহলে এইখানে করলে 4 একে 4, 4 দুনে 8, 4 একে 4, 484 ওহম। তাহলে এইভাবে 100 ওয়াট এবং 220 ভোল্ট এই যে বাল্বের রেটিংটা আমরা জানলাম, সেই রেটিং থেকে কি করে রোধ, কি করে তড়িৎ প্রবাহ মাত্রা এগুলো নির্ণয় করা যায় জানলাম। এখন এই রেটিং থেকে যদি বলি কোন বাল্বটার উজ্জ্বলতা বেশি হবে, এখানে যখন আমরা বাল্ব থেকে আলো নির্গত হয়, তাহলে এক্ষেত্রে আলোর আবার পরিমাপের একক আমরা জানি কি, আলোর যে পরিমাণের বা আলোর তীব্রতা পরিমাপের একক হচ্ছে ক্যান্ডেলা, যেটা জানি, কিংবা আলোর পরিমাণ, যে পরিমাণ আলো মোট যে পরিমাণ আলোক শক্তি নির্গত হচ্ছে তার একক হচ্ছে কিন্তু লুমেন। লুমেন হচ্ছে কি আলোক শক্তির একক, যে নির্গত মোট আলোক শক্তির যে একক সেটা হচ্ছে কিনা লুমেন। তো এইখানে ওয়াটের সঙ্গে লুমেন, অর্থাৎ কোন বাল্বটা বেশি কার্যকর ক্ষমতা বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা লুমেন বাই ওই যে কত ওয়াট সেটা ভার করে, অর্থাৎ আলোক শক্তি বাই তড়িৎ শক্তির যে অনুপাত দিয়ে কিন্তু বাল্বটার কিন্তু আবার আমরা দক্ষতা দেখিয়ে থাকি যে বাল্বটা বেশি দক্ষ না, অর্থাৎ বেশি ভালো না কম। তো এই 100 ওয়াট বাল্ব 220 ভোল্ট বাল্বের থেকে আমরা যদি বলি 40 ওয়াট 220 ভোল্ট এই বাল্বটার জ্যোতি বেশি হবে না, যেহেতু ওয়াট মানে কি প্রত্যেক সেকেন্ডে যেখানে শক্তি বেশি ব্যয় হবে সেই শক্তি তো আবার আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে সেখানে যেখানে শক্তি বেশি ব্যয় হবে সেখানে নিশ্চয়ই আলোটা বেশি হবে। তো এই বাল্বের রেটিং থেকে বলছি কি একটা বাল্বটা এমন বাল্ব যেখানে 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলে প্রত্যেক সেকেন্ডে 40 জুল করে শক্তি ব্যয় করবে। এখন ওই ব্যয়িত শক্তিটাই তো আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে যেখানে বেশি শক্তি নষ্ট হচ্ছে সেখানে বেশি উজ্জ্বলতা হবে, অর্থাৎ 100 ওয়াটের বাতিতে কিন্তু বেশি আলো পাওয়া যাবে আর 400 ওয়াটের বাতিতে কিন্তু কম আলো পাওয়া যাবে। তো এই রকম ভাবে রেটিং এর প্রশ্নগুলো সাধারণত আসে। তো আমরা কয়েকটা যে রেটিং সম্পর্কিত আরো এক ধরনের প্রশ্নগুলো যেগুলো আসে সেইগুলো কি না, আমরা যে সমস্ত বড় বড় বৈদ্যুতিক যন্ত্র বর্তমানে ব্যবহার করছি যেগুলো কিন্তু অনেক বেশিক্ষণ ধরে চলে, যেমন ধরো আমরা বলছি ফ্রিজ কিংবা এসি মেশিন
কিংবা মিক্সচার মেশিন, যেগুলোতে কিন্তু অনেক বেশি তড়িৎ শক্তি ব্যয় হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে রেটিংটা কিন্তু স্টার দিয়ে করে থাকি, যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এরকমভাবে আমরা রেটিংগুলো দিয়ে থাকি। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের রেটিং আবার স্টার দিয়েও করা থাকে। তো স্টারগুলো কিন্তু যে ক্ষেত্রে যন্ত্রগুলোতে বেশি বেশি বৈদ্যুতিক খরচ হয়, সেইগুলোর ক্ষেত্রে আমরা স্টার দেখে কিন্তু আমরা সেই পরিমাণ যে বৈদ্যুতিক যন্ত্রটা কিনতে যাচ্ছি তার সম্পর্কে সচেতন হব। তো যে বৈদ্যুতিক যন্ত্রের স্টারের সংখ্যাটা বেশি থাকবে, সেই স্টারের সংখ্যা বেশি কথার অর্থ কি, সেক্ষেত্রে এমনি সাধারণ যে বৈদ্যুতিক যন্ত্রতে যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে, স্টার রেটিং করা থাকলে সেখানে খরচ সাধারণত 20 থেকে 25% খরচ কম হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে যত বেশি বেশি স্টার রেটিং করা থাকে, সেই রেটিং দেখে কিন্তু আমরা সেই যন্ত্রটার দক্ষতাটা আমরা বুঝবো যে সেটা অনেক বেশি সাশ্রয়কারী, তড়িৎ শক্তি আমাদেরকে বাঁচাবে। কারণ এখানে স্টার রেটিং বেশি থাকা মানে কি, সেখানে আমরা সাধারণগুলোর থেকে প্রত্যেকটা থেকে সেটা 25% করে কম শক্তি ব্যয় করে। তো এইভাবে কিন্তু বিভিন্ন রেটিংগুলো কিন্তু এবং সেগুলো থেকে প্রশ্নগুলো পড়ে। আর যে ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে, তো সেক্ষেত্রে আমরা যেমন এই আলোক শক্তি রূপে ব্যয় হয় যেখানে যেখানে আমরা বাল্বের কথাটা বলেছি, তো এই বৈদ্যুতিক যন্ত্রগুলোর মধ্যে আরেক প্রকার যন্ত্র রয়েছে যেগুলো কিন্তু আলো উৎপন্ন করে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার কার্যনীতিটা একটু ভিন্ন প্রকারের। বৈদ্যুতিক যন্ত্র যেগুলো আমরা দুটো প্রকারের বাল্বের কথা জেনেছি, যে সিএফএল বাল্ব আর একটা হচ্ছে এলইডি বাল্ব। এই সিএফএল বাল্ব আর এমনি যে ফিলামেন্ট যুক্ত বাল্ব, একে বলা হচ্ছে ভাস্বর ল্যাম্প, ভাস্বর বাতি। বোঝা গেছে? ভাস্বর ল্যাম্প বা যেখানে কি হয় যে ওটা উজ্জ্বল হয়ে জ্বলে কখন, যখন তাপ শক্তি বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে উঠে যায়, তখন ওটা উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। আর সিএফএল এবং এলইডি থেকেও আলো পাওয়া যায়, এখানে এর নীতিগুলো একটু অন্য পদ্ধতিতে ওকে তৈরি করা হয়েছে, এবং যে ক্ষেত্রে এবং যার যে গুণমানটা কিন্তু দিনের পর দিন অনেকটা বেটার হয়েছে। তো সিএফএল যে বাল্বগুলোর কথা আমরা দেখি, সেখানে কিন্তু আমরা এর পুরো নাম কি না, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট ল্যাম্প। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে সরু সরু কাঁচের টিউব থাকছে, পেঁচালো হোক কাঁচের টিউবের ভেতরে কিন্তু পারদের প্রলেপ থাকে, মার্কারির প্রলেপ থাকছে। এবং যে যখনই মার্কারির প্রলেপ থাকে, আমরা যে ফ্লোরোসেন্ট বাল্বগুলোর কথা বলেছি, সেখানে যে এই যে কাঁচের টিউবগুলো থাকে, সরু সরু ধরো 3টা কাঁচের টিউব আছে, ওর ভেতরে কি দেওয়া থাকছে, পারদের বাষ্প থাকছে, পারদের বাষ্প থাকছে। এবং ওদের সাইডের, তাহলে ভেতরে পারদের বাষ্প আছে, পারদের বাষ্প আছে, আর ভেতর যে কাঁচের দেওয়ালে কি থাকছে, প্রতিপ্রভা পদার্থের প্রলেপ থাকছে। প্রতিপ্রভা অর্থাৎ এখানে প্রতিপ্রভা পদার্থের যে প্রলেপগুলো থাকে, যেখানের উপর এই প্রতিপ্রভা যে প্রলেপটা থাকছে, সাদা সাদা রঙের কাঁচের দেওয়ালে একটা প্রলেপ থাকে, সেই প্রতিপ্রভা প্রলেপের উপর এই পারদের যে বাষ্প, পারদের বাষ্পতে কি করা হয়, এখানে আমাদেরকে যে যখন তড়িৎ শক্তি পাঠিয়ে পারদের বাষ্প অর্থাৎ পারদের বাষ্পের পরমাণুগুলোকে কি করা হয়, পারদের বাষ্পের পরমাণুর যে শক্তি স্তরগুলো আছে, ইলেকট্রনের শক্তি স্তরগুলো, সেখানে ধরো ইলেকট্রনগুলোকে উঁচু শক্তি স্তরে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এখানে বৈদ্যুতিক শক্তি পাঠিয়ে যে ফ্লোরোসেন্ট সিএফএল বাল্বের ভেতরে যে পারদ বাষ্প আছে, সেই পারদ বাষ্পের মধ্যে পারদের যে পরমাণুর ইলেকট্রনগুলোকে কি করা হয়, এটা ধরো পারদের যে পরমাণু, পারদের পরমাণুর কোনো একটা শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনকে পাঠিয়ে দেওয়া হয় তড়িৎ শক্তির সাহায্যে। তো সেই শক্তি থেকে যখন উচ্চ শক্তি স্তর থেকে আবার যখন ইলেকট্রনটা নেমে আসবে, তখন সে কিন্তু শক্তি নির্গত করবে। কি শক্তি না, আল্ট্রাভায়োলেট শক্তি কিন্তু ও পারদের পরমাণু থেকে কিন্তু আল্ট্রাভায়োলেট আলো বা তরঙ্গ নির্গত হবে। ওই আল্ট্রাভায়োলেট তরঙ্গ কি হবে, এই যে কাঁচের দেওয়ালের সাইডে যে প্রতিপ্রভার প্রলেপ আছে, এই যে প্রতিপ্রভার কথা বলেছি, এই প্রতিপ্রভাতে পড়লে ওইখানে ওটা শোষিত হয়ে গিয়ে ওখান থেকে দৃশ্যমান আলো বের হবে। তাহলে প্রতিপ্রভার উপর পারদের যে পরমাণু থেকে নির্গত আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো পড়বে এবং সেখান থেকে দৃশ্যমান আলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এটার কর্মদক্ষতা বা এর যে আলো পাই, এখান থেকে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করছি এবং সেখান থেকে যে পরিমাণ আলোক শক্তি পাচ্ছি,
সেখান থেকে দেখা গেছে যে বৈদ্যুতিক যে ফিলামেন্ট যুক্ত বাল্ব অর্থাৎ ভাস্বর ল্যাম্পের থেকে এটা অনেক বেশি সুবিধাজনক, অর্থাৎ কম পরিমাণ শক্তি ব্যয় করে এখানে বেশি পরিমাণ আলো পাওয়া যাচ্ছে। আবার আরো একটা ভিন্ন প্রযুক্তির সাহায্যেও আমরা আলো পেয়ে থাকি, এলইডি, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা সেমি কন্ডাক্টর অর্থাৎ ডায়োডকে ব্যবহার করব। এলইডি কথার পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। ডায়োড কথাটার অর্থ হচ্ছে কি দুটো দ্বার রয়েছে। তো এক্ষেত্রে কোনো একটা সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহীর পাতের ওপর কোনো একদিকে যে বিভিন্ন মেটেরিয়ালের ডোপিং করে তাকে পি টাইপ আর এন টাইপ করা হয় এবং ওর মধ্য দিয়ে তড়িৎ পাঠালে, খুব কম তড়িৎ পাঠালে এখান থেকে যখন আধানগুলো চলে আসবে এবং এখানে কিন্তু সংযোগ স্থল থেকে এক প্রকারের শক্তি, আলোক শক্তি নির্গত হবে। তো এক্ষেত্রে এলইডি বাল্বের মধ্যে আমরা যে সেমিকন্ডাক্টরগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু পিওর সেমিকন্ডাক্টর নয়, সেগুলো কিন্তু যে যৌগিক কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, এইরকম যে বিভিন্ন প্রকার যে কম্পাউন্ড যে হচ্ছে সেমিকন্ডাক্টরগুলোকে ব্যবহার করা হচ্ছে। তো এখানে সেই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ব্যবহার করে অর্থাৎ অর্ধপরিবাহীগুলো বিভিন্নভাবে তৈরি করে ব্যবহার করে ওর মধ্য দিয়ে তড়িৎ পাঠালে কি হবে যে ওই তড়িৎ শক্তিটা ওখানে আলোক শক্তিতে রূপান্তরিত। এবং এটার সঙ্গে এই এলইডির সঙ্গে সিএফএল এর সঙ্গে ভাস্বর ল্যাম্পের একটা তুলনামূলক যে আলোচনা বইতে রয়েছে সুন্দর করে। অর্থাৎ এক্ষেত্রে এদের যে তুলনাগুলোর মূল ভিত্তিগুলো কি হবে যে প্রথমে হচ্ছে শক্তি ক্ষয়ের দিক থেকে একটা বিচার করলে এখানে বেশি প্রকার শক্তি নষ্ট হয়, এখানে তুলনামূলক কম। এগুলো সাধারণত যে 15 ওয়াট, এইগুলো কিন্তু আমরা জানি 6-7 ওয়াটেরও পেয়ে যাই। অর্থাৎ এখানে যেটা 100 ওয়াটের কোনো বৈদ্যুতিক ভাস্বর ল্যাম্প যে পরিমাণ শক্তি আলোক নির্গত করে, এখানে 15 ওয়াটের একটা সিএফএল বাল্ব কিন্তু সমান পরিমাণ আলো নির্গত করে। আর অপরপক্ষে এটা 5 থেকে 7 ওয়াটের একটা এলইডি বাল্বও কিন্তু সমান পরিমাণ আলো নির্গত করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে অনেক কম পরিমাণ যে বাল্ব শক্তি ব্যয়িত হচ্ছে এবং এটা ব্যবহার করা অনেকটাই সুবিধাজনক, সাশ্রয়কারী। সঙ্গে সঙ্গে এদের যে কত দিন পর্যন্ত এরা যে টিকে থাকবে, এগুলো যদি 1000 ঘন্টা চলতে পারে, এগুলো 10,000 ঘন্টা, এগুলো হচ্ছে ধরো 60,000 ঘন্টা, কিন্তু এরা 50,000 ঘন্টা এরা জীবনকাল। অর্থাৎ এদের টিকে থাকা অর্থাৎ ডিউরেবিলিটিটাও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। একটা বৈদ্যুতিক বাল্ব, ফিলামেন্ট যুক্ত বাল্ব যদি 1000 ঘন্টা ঠিক থাকে চলে, এগুলো আবার বলছি যে এটা 10,000 ঘন্টা এটা চলবে, আবার 50,000 ঘন্টা বা 60,000 ঘন্টা এটা চলে। অর্থাৎ এরা অনেকটা দীর্ঘস্থায়ী। তো এইরকম ভাবে তুলনামূলক আলোচনা সঙ্গে সঙ্গে এদের যে দীপ্তিমান কার্যকারিতা থেকে দেখতে গেলে এটা অনেক বেশি সাশ্রয়কারী। তো এই রকমের রেটিংগুলো থেকে আমরা বিভিন্ন প্রকার প্রশ্নগুলো আমরা জানলাম। সঙ্গে সঙ্গে আর এই বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহার করলে যে কত পরিমাণ বৈদ্যুতিক শক্তিগুলো খরচ হয়, সেই খরচের উপর বেস করে আমাদের বৈদ্যুতিক যে ইউনিট, কত ইউনিট কারেন্ট পড়ে, সেটার একটা আমাদের ক্যালকুলেশন আমরা ছোট্ট একটা দেখাবো। তো সেই ধরনের গণিতগুলোর ক্ষেত্রে আমরা বলছি কি যে বিওটি ইউনিটে আমাদের হিসাবটা করতে হবে। অর্থাৎ 1 বিওটি ইউনিট সমান আমরা জানি কি 1000 ওয়াট আওয়ার, অর্থাৎ কি যেটাকে আমরা 1 কিলোওয়াট আওয়ার বলেছি, অর্থাৎ 1000 ওয়াট। তো এক্ষেত্রে আমাদের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহৃত করা হয়, ধরো আমাদের বাড়িতে, ধরো কারো বাড়িতে যে 100 ওয়াটের ধরো 6টি বাল্ব আছে, আর ধরো 100 ওয়াটের 3টি পাখা আছে। ঠিক আছে, এই যে আমরা সহজ একটা উদাহরণ দিয়ে বলছি, কারোর বাড়িতে একটা এক্সাম্পল বলছি যে কত পরিমাণ শক্তি 1 মাসের পরে তার খরচ হবে এবং বিল আসবে কত টাকা। তাহলে কারোর বাড়িতে 100 ওয়াটের 6টি বাল্ব আছে এবং প্রত্যেক দিন এই বাল্বগুলো ধরো 8 ঘন্টা করে জ্বলে, আর পাখাগুলো প্রত্যেক দিন ধরো বলছি 10 ঘন্টা করে চলে। বোঝা গেছে? তো এই রকম ভাবে যদি 1 মাস ধরে কারোর বাড়িতে চলে, কত বিওটি ইউনিট বা কত কারেন্ট পড়বে। তো প্রথমে আমরা কি করব যে এক দিনের হিসাবটা আমরা করব। এক দিনে অ্যানসারটা আমরা যদি করি, এক দিনে কত ঘন্টা
কত ওয়াট আওয়ার পুড়ছে সেটা আমরা হিসাব করব। একদিনে কত ওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে। তাহলে একদিনের ক্ষেত্রে বার করতে গেলে আমাদের 6টি বাল্ব আছে, 6টি গুণিতক 100 ওয়াটের বাল্ব, 6 গুণিতক 100 ওয়াটের বাল্ব, তাহলে এত ওয়াট খরচ হচ্ছে। ক ঘন্টা করে? গুণিতক 8 আওয়ার, তাহলে 600 ওয়াট আওয়ার পার ডে খরচ হচ্ছে বাল্বগুলোর জন্য। আর ফ্যানগুলোর জন্য কত খরচ হচ্ছে? ফ্যান আছে 3টা ফ্যান, তাহলে 100 ওয়াট করে গুণিতক 3টা আছে, এইগুলো চলছে আবার, তাহলে এত ওয়াট খরচ হচ্ছে প্রত্যেক দিন। কত ঘন্টা চলছে? যে 10 ঘন্টা। তাহলে মোট প্রত্যেক দিন কত ওয়াট আওয়ার খরচ হচ্ছে, অর্থাৎ একদিনে কত বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে, বৈদ্যুতিক শক্তিটা কত খরচ হচ্ছে, একদিনে কত খরচ হচ্ছে। তাহলে 6 গুণিতক 100 ওয়াট সঙ্গে আওয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 4800 ওয়াট আওয়ার। আর এখানে হচ্ছে দেখছি 300 সঙ্গে এখানে 3000 ওয়াট আওয়ার, অর্থাৎ আমরা যদি করি 4 3 7 7800 ওয়াট আওয়ার। তাহলে প্রত্যেক দিন খরচ হচ্ছে 7800 ওয়াট আওয়ার। বোঝা গেছে? যদি 6টি বাল্ব কন্টিনিউ চালিয়ে রাখা হয় 8 ঘন্টা ধরে এবং 100 ওয়াটের 3টা ফ্যান যদি পাখা যদি চালিয়ে রাখা হয় 10 ঘন্টা করে, তাহলে প্রত্যেক দিন আমার 7800 ওয়াট আওয়ার খরচ হচ্ছে। আর এক মাস যদি 30 দিনে, তাহলে কত খরচ হবে? 30 দিনে খরচ হবে, তাহলে কত? 30 দিনে খরচ হবে 30 গুণিত 7800 ওয়াট আওয়ার। তাহলে 30 দিন পরে কত বিল আসবে? আমাদের যে খরচের বিলটা আসবে, আমরা জানি যে 1000 ওয়াট আওয়ার হলে 1 ইউনিট কারেন্ট পড়বে। তাহলে এখানে মোট খরচ হয়েছে কত ওয়াট আওয়ার? না 3 8 24 4 হাতে 2, 3 7 21 22 23 আর 3টা শূন্য ওয়াট আওয়ার। তাহলে 30 দিনে মোট বৈদ্যুতিক শক্তি খরচ হয়েছে এত ওয়াট আওয়ার। এবং এই এত ওয়াট আওয়ার খরচ, আমরা জানি কি 1000 ওয়াট আওয়ার খরচ হলে 1 ইউনিট কারেন্ট হয়। তাহলে এত খরচ হয়েছে মানে কত ইউনিট কারেন্ট পড়েছে? অতএব ইউনিট সমান কত হবে? এই 2300 এইটা ভাজিত 1000 বিওটি ইউনিট। বোঝা গেছে? কারণ 1000 বিওটি ওয়াট আওয়ার হলে 1000 ওয়াট আওয়ার হলে 1 ইউনিট হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা কত ইউনিট কারেন্ট পড়েছে এখানে পেয়ে যাব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 234 ইউনিট কারেন্ট পড়ে গেছে। বোঝা গেছে? তো 234 বিওটি ইউনিট। আবার 1 ইউনিটের দাম যদি এখন 5 টাকা করে হয়, তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা 1 মাসের পরে কত বিল আসবে আমরা সহজে জেনে যাব। তো এইভাবে বুঝতেই পারছো যে এত ওয়াটের পাখাগুলো চালিয়ে রাখলে আমাদের কিন্তু অনেক টাকা করে কিন্তু বিল চলে আসবে। তো এরপরে আমরা আরেকটা যে বিশেষ ধারণা যেটা আমরা জানার চেষ্টা করব, যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলো কিংবা বৈদ্যুতিক বাল্বগুলো কোন সমবায়ে যুক্ত করলে বেশি পরিমাণে উজ্জ্বলতায় জ্বলবে, সেটা আমাদের একটা ছোট্ট হাতে নাতে করার এক্সাম্পল রয়েছে। সেটা আমরা বলছি যে কোনো একটা বৈদ্যুতিক বাল্ব যার রেটিং ধরে বলা হচ্ছে 40 ওয়াট 220 ভোল্ট, আর একটা আছে ধরো বলছি 60 ওয়াট 120 ভোল্ট। আমরা কোনো একটা ধরো 60 ওয়াট 220 ভোল্ট দুটো বাল্ব নিয়েছি। এই দুটো বাল্বকে আমরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, শ্রেণী সমবায়ে দুটো বাল্বকে যুক্ত করলাম, অর্থাৎ কোনো একটা বৈদ্যুতিক যে ভোল্টেজের সঙ্গে একটা 60 ওয়াটের আর একটা 60 ওয়াট আর একটা হচ্ছে 40 ওয়াট, কোনটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে? তাহলে আর যদি সমান্তরালে করি, সমান্তরালে করলে কোনটা বা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, এটা আমাদেরকে একটু জানতে হবে। সমান্তরালে যুক্ত করব কখন? অর্থাৎ যদি একটা ব্যাটারির সঙ্গে দুটো বাল্বকেই এইভাবে আমরা যুক্ত করে দিই, একটা হচ্ছে 60 ওয়াট একটা হচ্ছে 40 ওয়াট। এই অবস্থায় কোন বাল্বটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে এবং এই অবস্থায় কোন বাল্বটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, অর্থাৎ যে বাল্বটা বেশি শক্তি নষ্ট করবে সেইটাই বেশি উজ্জ্বলতায় জ্বলবে। এই সমবায়ে যে বাল্বটা বেশি শক্তি ব্যয় করবে সেটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, আবার এই সমবায়ে যে বাল্বটা বেশি শক্তি ব্যয় করবে সেটা তত বেশি উজ্জ্বলতায় জ্বলবে। তো আমরা সেই শক্তি ব্যয় করছে কোন বাল্বটা, কোন ধরো এইখানেও 220 ভোল্ট লাগিয়ে রেখেছি, এখানেও 220 ভোল্ট লাগিয়ে রেখেছি, তো কোন ক্ষেত্রে
কোন বাল্বটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে। তো সাধারণত প্রশ্ন আসে যেটা বেশি ওয়াট সেটাই নিশ্চয়ই বেশি ক্ষমতা ব্যয় করবে, সেটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, কিন্তু না, দেখা যাবে যে কম ওয়াটের বাল্বটাকে যদি শ্রেণী সমবায়ে রাখা হয় বেশি উজ্জ্বলতায় জ্বলবে, আর বেশি ওয়াটের বাল্বটাকে যে সমান্তরাল সমবায়ে রাখা হয় তখন সেটা কিন্তু বেশি উজ্জ্বলতায় জ্বলবে। অর্থাৎ এই যে দুটো বাল্বটা বলছি, তাহলে যেই বাল্বটা বেশি শক্তি ব্যয় করবে সে বেশি উজ্জ্বলতায় জ্বলবে। এখন এই 140 ওয়াট 220 ভোল্ট এই বাল্বটার আমি যদি রোধ বের করি, আমরা জানি কি যে P সমান v²/r, এই সূত্র থেকে আমরা কি পাবো, P সমান v²/r সূত্র থেকে আমরা পাবো যে R সমান v²/p। আর এইখান থেকে যেটা পারবো, ধরো এটাকে R1 নাম দিচ্ছি, এটা থেকে যে R2 পাবো সেটা কত না v²/p। তাহলে এক্ষেত্রে এই R1 এর মান কত, এক্ষেত্রে এই বাল্বটার রোধের মান কত আমি যদি বের করি, এই প্রথম বাল্বটার রোধের মান কত বেরোবে, এক্ষেত্রে 220 কে ভাগ করতে হবে 40 দিয়ে, এত ওহম, তাহলে 40 দিয়ে ভাগ করতে হবে v², 220 এর হোল স্কয়ার ভাজিত 40 ওহম, তাহলে এটাই হচ্ছে প্রথম বাল্বের রোধ। আর 60 ওয়াট বাল্বটির রোধ কত, R2 সমান যে এটা 220 এর হোল স্কয়ার বাই 60 ওহম, তাহলে এক্ষেত্রে করলে 220 গুণিতক 220 ভাজিতক 40, 4 দিয়ে কাটলে 2 দুনে 4, 2 11 তে 22, আবার 2 দিয়ে কাটলে 2 11, 110 গুণিতক 11 ওহম, কথাটার অর্থ কি 12100 ওহম। আর এটার ক্ষেত্রে যদি করি 220 গুণিতক 220 ভাজিতক 60, শূন্য একটা ক্যান্সেল হলো, 2 3 এ 6, 2 11 তে 22, আবার 3 দিয়ে যদি ভাগ করি, সাপোজ 3 7 এ 21, 3 7 এ 21, 1 10, 3 3 9, 1 10, 7 73.3 গুণিতক 11 ওহম, অর্থাৎ 11 3 এ 33 এ 3 হাতে 3, 11 3 এ 33 3, 36 এ 6 হাতে 3, 11 7 এ 77, 78 79 80, তাহলে 806 ওহম। তাহলে যে 100 ওয়াট বাল্ব 60 ওয়াট বাল্বটির যে রোধ কত বেরোলো, যে 806 ওহম, আর 41 ওহম ওয়াট বাল্বটার রোধ কিন্তু আছে 1210 ওহম। তাহলে আমরা সংক্ষেপে লিখে নিচ্ছি যে 60 ওয়াটের বাল্ব মানে হচ্ছে, ধরো আমি বলছি 806 ওহম, 806.3 ওহম, আর 60 ওয়াটের বাল্বটার রোধ কত হচ্ছে 1210 ওহম। তো এখন আমরা তাহলে যে রেটিং থেকে কিন্তু আমরা রোধগুলো বের করে নিলাম। এখন বাল্বগুলোকে আমরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত করে রাখি, শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোন বাল্বে বেশি শক্তি নষ্ট হবে, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে যে পরিমাণ শক্তি ব্যয় হয় এক্ষেত্রে কিন্তু কারেন্টটা সবার মধ্য দিয়ে I হারে যায়, তাহলে এক্ষেত্রে যে I²IR এই সূত্র থেকে কিন্তু অনুযায়ী কিন্তু বিভিন্ন বাল্বের মধ্য দিয়ে শক্তিগুলোর ব্যয় হবে। অর্থাৎ যে এই সূত্র অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যখন দেখব যে সবার মধ্য দিয়ে সমান হারে তড়িৎ যাচ্ছে, তখন এই যে 60 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে যেহেতু রোধ কম, তাহলে 60 ওয়াটের বাল্বটা কিন্তু কম উজ্জ্বলতায় জ্বলবে, কারণ এর রোধ কম। আবার যখন এই যে কম যে ওয়াটের বাল্বটা রোধ যেহেতু বেশি, এই সূত্র অনুযায়ী যেহেতু তড়িৎ সবার মধ্য দিয়ে সমান যাচ্ছে, তাহলে এটা কিন্তু বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, অর্থাৎ এই বাল্বটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে এটার তুলনায়। অপর পক্ষে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যখন যে শক্তি যে ব্যয়ের যে মানটা আমরা নির্ণয় করে থাকি v²/r সূত্র থেকে, অর্থাৎ যে ক্ষেত্রে বিভব প্রভেদ দুজনের ক্ষেত্রেই কিন্তু বিভব প্রভেদ একই প্রযুক্ত হয়েছে, তাহলে যে ক্ষেত্রে যে বাল্বটার রোধ বেশি সেটা কিন্তু কম উজ্জ্বলতায় জ্বলবে, কারণ দেখতে পাচ্ছি রোধটা এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধটা যেহেতু নিচে রয়েছে, যে এই সমবায়ের ক্ষেত্রে তড়িৎ শক্তি ব্যয় করার জন্য যে সূত্রটা আমরা ইউজ করব v²/r, তো এক্ষেত্রে যে বাল্বটার রোধ কম, তাহলে এইটা দেখতে পাচ্ছি সেটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, তাহলে এই বাল্বটার তো রোধ কম, এটার হচ্ছে রোধ কম আর এটার হচ্ছে রোধ বেশি, তাহলে বুঝতেই পারছো রোধ কম যদি হয় তাহলে এটার P/P সমান v²/r এই সূত্র অনুযায়ী বেশি শক্তি ব্যয় হবে ওটাতে, এবং এটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, বোঝা গেছে। আর অপরপক্ষে এটা হচ্ছে কম উজ্জ্বলতায় জ্বলবে। তো এই রকম ভাবে তো বুঝতেই পারছো যে বিভিন্ন প্রকার যন্ত্রগুলো, অর্থাৎ
যখন লো ভোল্টেজ থাকছে, ভোল্টেজটা কম থাকছে, তখন কিন্তু আমি যদি যে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে বেশি উজ্জ্বলতায় জ্বলবে না শ্রেণী সমবায়ে যুক্ত করলে বেশি উজ্জ্বলতায় জ্বলবে, তোমরা বুঝতেই পারছো। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। যে ক্ষেত্রে বেশি বিভব পতন হবে তা সেই অনুযায়ী কি, অর্থাৎ রোধ বেশি হচ্ছে, তখন কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী। তো এইভাবে আমরা আজকের ক্লাসে বিভিন্ন তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা সম্পর্কে এবং যে বিভিন্ন প্রকার রেটিংগুলো সম্পর্কে আমরা জানলাম। সঙ্গে সঙ্গে আমরা যে কতগুলো বিভিন্ন প্রকার আলো প্রদায়ী যে বাল্ব, ভাস্বর ল্যাম্প, সিএফএল এবং এলইডি, এই তিনটার সম্পর্কে জানলাম। এবং যদি সেক্ষেত্রে ভাস্বর ল্যাম্পগুলোতে আমরা জানি বাল্বের মধ্যে অনেক সময় বায়ু থেকে থাকলে ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয়ে যায়। যদিও বাল্বগুলোর মধ্যে অনেকটা নিষ্ক্রিয় গ্যাস আর্গন বা নাইট্রোজেন রাখা থাকে, কিন্তু সামান্যভাবে অক্সিজেন থেকেও যায়, সেইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাল্বে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অপরপক্ষে সিএফএল বা এলইডি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার কোনো সম্ভাবনাটাই নেই। তো সেই সমস্ত দিক থেকে কোনটা বেশি প্রয়োগ করা বা ব্যবহার করা বৈদ্যুতিক সাশ্রয়ের পক্ষে উপযোগী সেটা আমরা জানলাম। সঙ্গে সঙ্গে যে বাড়িতে যে কারেন্টের বিলটা আসে বিওটি ইউনিট থেকে, সেটা আমরা জানলাম। তো এই ক্লাসটাতে তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝেছো ব্যাপারটা, বইতে ভালো করে তোমরা পড়বে।